বাংলাদেশের জনগণকে এখন আসলে সিদ্ধান্ত নিতেই হবে যে তারা এই ইহজগতে তারা কি সুন্দর সুস্থ সচ্ছল একটা জীবন যাপন করতে চায়, নাকি পরকালে গিয়ে শুধুমাত্র বেহেশতে যাওয়ার চিন্তা ভাবনা করবে। অর্থাৎ তারা কোনটাকে আসলে প্রাধান্য দিবে, যে এই জগতে পরিবার পরিজন ছেলে মেয়ে সন্তান পিতা মাতা স্ত্রী সবাইকে নিয়ে কি সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, নাকি শুধুমাত্র পরকালে গিয়ে বেহেশতে ওই যে হুরের সান্নিধ্য লাভ করতে চায়। হ্যাঁ, একেবারে ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু বাংলাদেশ চলে আসছে। এখন কিন্তু এই বিষয়টাকে বাংলাদেশের পাবলিক যদি হেলাসেদ্দা করে, বাংলাদেশের নেতারা যদি হেলাসেদ্দা করে, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আফগানিস্তানের থেকেও কেন আসলে ওই আফ্রিকার বিভিন্ন অত্যন্ত দরিদ্র দেশ আছে না, উগান্ডা, তারপরে ইথিওপিয়া, তারপরে সিয়েরা লিওন, তাই না, কঙ্গো, কতগুলো দেশ আছে না, ওখানকার জনগণের জীবনযাপন দেখলে আমরা মনে করি ওরা এখনো সভ্য হয় নাই, জঙ্গলে বসবাস করে, শিকার করে, রান্নাও করে না, পুড়িয়ে পুড়িয়ে খায়, তাই না। কথাগুলো কেন বললাম, এখানে এই যে একটা ফটো কার্ড অলরেডি যে ফেসবুকে এখানে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, তো সেখানে আংটাড একটা দিয়েছে, একটা ডেটা প্রকাশ করেছে, একটা জরিপ প্রকাশ করেছে, একটা ডেটা প্রকাশ করছে আর কি। তো সেখানে বিদেশি বিনিয়োগের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে আসলে বিনিয়োগ 2025 সালে, অর্থাৎ নোবেল বিজয়ী, তাই না, যাকে আমরা আমাদের দেশের কাণ্ডারি মনে করেছিলাম, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাকে সরিয়ে দিয়ে যাকে দেশের কাণ্ডারি বানিয়েছিলাম, যে নাকি দেশে আসার পর বাংলাদেশকে একেবারে সিঙ্গাপুর বানিয়ে দিবে, তাই না, সেই মোহাম্মদ ইউনূস। তো তার পুরো সময়টাতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আসছে। আমরা তো জানি যে কোনো দেশে যদি বিনিয়োগ না বাড়ে, সেই দেশে শিল্প কলকারখানা এগুলো চালু হয় না, মানুষের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় না, এবং মানুষের চাকরি বাকরিও হয় না। মানুষের চাকরি বাকরি মানে কর্মসংস্থান যদি না হয়, তাহলে তাদের আয় উপার্জন কিভাবে হবে, তাই না। তো এখানে এই যে 2025 সালে এই বিষয়টা এখানে সুন্দরভাবে আছে। অবশ্য খেলে 2025 না, একেবারে 2021 সাল থেকেই কিন্তু বস্তুত আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2021 সালে বাংলাদেশে বিদেশি যে বিনিয়োগ আসছিল সেটা হলো $1.62 বিলিয়ন। 22 সালে $1.64 বিলিয়ন। 2023 সালে $1.34 বিলিয়ন। 24 সালে $1.23 বিলিয়ন, এবং 2025 সালে $1.78 বিলিয়ন। এই হিসেবে দেখলে মোহাম্মদ ইউনূসের আমলে যে কিছু পরিমাণ বিনিয়োগ বাইরের দেশে থেকে বেশি আসছিল এটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি দেশভিত্তিক 2025 সালের একটা তুলনা করি, তাহলে ঘটনা কোথায় দাঁড়াচ্ছে। ভারত সেখানে 38 বিলিয়ন, কত 8-9 বিলিয়ন ডলার বিনিয়োগ আসছে। ইন্দোনেশিয়াতে গেছে 21.44 বিলিয়ন। ভিয়েতনামের মধ্যে একটা ছোট্ট দেশ, তাই না, সেখানেও গেছে 20.35 বিলিয়ন। ইথিওপিয়াতে গেছে $3.78 বিলিয়ন। উগান্ডা, যে উগান্ডাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, তাই না, যে সেখানকার লোকজন কি খায় না খায়, বনে জঙ্গলে চরে, তো সেখানেও কিন্তু বিদেশিরা গিয়ে এই যে $3.36 বিলিয়ন বিনিয়োগ করছে। গানা, যে দেশটা ভয়ঙ্কর দারিদ্র সীমায় বাস করে, সেখানকার মোর দেন 80% লোক। উগান্ডাও কিন্তু একই অবস্থা। তো ঘানাতেও কিন্তু সেখানে বিদেশি বিনিয়োগ গেছে $1.91 বিলিয়ন। তারপরে কঙ্গোর মতো একটা দেশ, সেখানেও কিন্তু $1.87 বিলিয়ন গেছে। বাট দেখেন যে বাংলাদেশে বিনিয়োগ এসছে 1.78। তাহলে চিন্তা করে দেখা যাক যে বস্তুত বাংলাদেশ কোন লেভেলে চলে গেছে, এবং বেশ কয়েক বছর ধরে, 5-6 বছর বা তারও বেশি সময় ধরেই কিন্তু এরকম অবস্থা। তো এই যদি অবস্থা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে খুবই অন্ধকার, এতে কি কোনো সন্দেহ আছে। এবং মনে করার কোনো কারণ নাই, বর্তমানে নির্বাচিত যে বিএনপি সরকার আছে, তাদের আমলে বাইরের দেশ থেকে ব্যাপকভাবে বিনিয়োগ আসতে থাকবে। বিষয়টা মোটেও তা না। কারণ সাম্প্রতিককালে আমরা বাংলাদেশে যেভাবে তৌহিদি জনতার এই যে সেই আইএস
এবং আইএসের যে পতাকা, কালেমার পতাকা, তারপরে ওই তালেবানের যে পতাকা আছে, যেগুলা নির্দেশ করে যে সারা বাংলাদেশের মানুষ বস্তুত এখন বাংলাদেশে ইসলামী খালিফেট চাচ্ছে, ইসলামী খালিফেট চাচ্ছে বা ইসলামিক স্টেট চাচ্ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে বিভিন্ন কায়দায় অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এবং একই সঙ্গে ভারতের সাথে যেভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, সুতরাং বাইরের যে কোনো দেশ কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দেখবে। বাইরের যে কোনো দেশ, যেমন ধনী দেশগুলা ইউরোপ, তারপরে মনে করেন জাপান, তারপর মনে করেন আমেরিকার লোকজন যারা নাকি ব্যবসা বাণিজ্য করবে, তারা সিঙ্গাপুর, তাইওয়ান, হ্যাঁ, এখান থেকেও তো বিনিয়োগকারী আসে। তো এরা কোনো একটা দেশে বিনিয়োগ কখন করে? যখন দেখে যে ওই দেশের রাজনৈতিক স্টেবিলিটি আছে, ওই দেশে কেওয়াজ জ্ঞানদাম হয় না, ওই দেশে বহির দেশীয় শত্রুর দ্বারা কোনো হুমকি নাই, মানুষজন শিক্ষিত, দক্ষ, কর্মঠ, তারপরে অবকাঠামো ভালো, বিদ্যুৎ দ্রুত পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, পানি পাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো মানুষ তো মানে শুধুমাত্র শ্রম সস্তা বলে পৃথিবীর বিভিন্ন দেশ তো দৌড়ায় লাভ দিয়ে এসে বিনিয়োগ করে না, সেটা তো বুঝতে হবে। বাংলাদেশে শ্রম সস্তা, এ তো বহুকাল আগ থেকে। তাই বলে কি বিদেশি লোকজন কি বাংলাদেশে মানে লাফিয়ে লাফিয়ে এসে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে নাকি? না, তা করেনি। তারা চলে গেছে কোথায়? ভিয়েতনামে, চলে গেছে ইন্দোনেশিয়াতে, তাই না, চলে গেছে আফ্রিকাতে, চলে গেছে চায়নাতে, চলে গেছে ভারতে, বাংলাদেশে আসেনি। তো যাই হোক, আমরা গত 21 সাল থেকে যেটা দেখলাম, সেই তুলনায় মোহাম্মদ ইউনূসের আমলে হালকা কিছু বেশি আসছে ঠিকই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার সময় থেকেও কেন বিনিয়োগ বাড়েনি? কারণ আরও 5-7-10 বছর আগ থেকেই বাইরের যারা বিনিয়োগ করে বিভিন্ন দেশে, তাদের স্বার্থে তারাই ব্যবসা করবে। বস্তুত বাংলাদেশের উন্নতি করার জন্য তো কেউ বিনিয়োগ করতে আসবে না। বা এখানে যাদের যে সমস্ত দেশের বিনিয়োগের কথা বলা হলো, মানে যারা যারা বিনিয়োগ করতে আসে তারা নিজের লাভ দেখে, বাট নিজের লাভ করতে গিয়ে যে দেশে বিনিয়োগ করে সে দেশেরও কিছু লাভ হয়, এই আর কি। এখানে মনে করার কোনো কারণ নাই যে ভারত বা ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে অনেক বিলিয়ন ডলার বিভিন্ন দেশের লোকজন এসে বিনিয়োগ করছে, মানে এইটা ওই সমস্ত দেশকে উন্নত করার জন্য, তা কিন্তু না। যারা বিনিয়োগ করছে তারাই লাভবান হতে চায়, বাট বিনিয়োগ করলে পরে ওই যে দেশে করে সেই দেশের কর্মসংস্থান বাড়ে, আয় উপার্জন বাড়ে, এই আর কি। তো এভাবেই তো একটা দেশ সামনের দিকে এগিয়ে যায়। যে চায়না 1991 সালে যখন তারা মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে, তারপর থেকেই তো তাদের দেশে বিলিয়ন বিলিয়ন কি একটা পর্যায়ে ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে সেখানে বৈদেশিক বিনিয়োগ, তাই না? আজকে যে চায়না ওই অর্থনৈতিক পরাশক্তি হতে যাচ্ছে, সেটা তো আর এমনি এমনি না। তো এই যে আরো অন্তত 1-1.5 দশক আগ থেকেই এই যে বাংলাদেশে, মানে মনে করেন যে আরো 5-7 বছর আগ থেকেই বাংলাদেশে বিদেশিরা যে বিনিয়োগ করতে আসে না, তার কারণ সেখানে শেষের মানে লাস্টের দিকে 5-6 বছর বিদেশিরা বাংলাদেশকে করতে পারে, বাংলাদেশের উপর আস্থা স্থাপন করতে পারে নাই। কারণ তারা তখন দেখতেছিল যে বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠী যেগুলো আছে তারা ভয়ঙ্কর রকমভাবে সক্রিয়, এবং যে কোনো মোমেন্টে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে, এটা তারা অনুমান করতো। এবং আমরা যারা বাংলাদেশে বসবাস করতাম, আমরাও কিন্তু বুঝতাম যে সেই কারণে জোড়াতালি দিয়ে দেশ চালাচ্ছে। যারা দেশকে একেবারে মধ্যযুগীয় ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদেরকে এই শেখ হাসিনা লালন পালন করে, অনুপ্রাণিত করে। শুধুমাত্র 2-1 জায়গায় ওই যে জঙ্গি মঙ্গি ধরে বিশেষ করে ভারত এবং পশ্চিমা দেশগুলাকে আসলে মানে ধুলা দিত আর কি। কিন্তু আমরা তো জানতাম যে বাংলাদেশে আসলে ভিতরে কি হচ্ছে, এবং যেটার বহিঃপ্রকাশ ঘটে কিন্তু যে 5 আগস্ট 2024 সালের পরে ওই যে গোটা বাংলাদেশের যে পরিস্থিতি, এবং যেটা কিন্তু এখনো, এটা তো আর রাতারাতি হয় নাই, আরো বেশ কিছুকাল আগ থেকে হচ্ছে। ভাই বাংলাদেশে মানে যে একটা দেশের লোকজন তারা ইসলামী শাসন কায়েম করবে, তারা আইএস সিস্টেম কায়েম করবে, তালিবানি সিস্টেম কায়েম করবে, মধ্যযুগীয় একটা সিস্টেমের দিকে চলে যেতে চাইবে। কেন মধ্যযুগীয় সিস্টেমে বলছি? কারণ এই যে শরিয়া শাসিত যে বিধান, এটা মনে করেন যে আজকে থেকে মানে 1450 বছর আগে চালু হয়েছিল না, অত কোনো পরিবর্তন করা যাবে না। ওটা তো একটা মধ্যযুগীয় শাসন। মুসলমানদের দাবি এটাই নাকি সর্বশ্রেষ্ঠ, এবং এটাই নাকি এই কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, তারা তো সেটা বিশ্বাস করে, ওকে। কিন্তু কথা হচ্ছে যে যারা নাকি ইহুদি নাসারা কাফের, যারা নাকি বস্তুত এই বিনিয়োগ করে
ভাই তারা তো কোনো জায়গায় শরিয়া শাসন চালু হলে সেখানে তো বিনিয়োগ করতে আসবে না। এবং একই সঙ্গে তারা যদি দেখে যে কোনো দেশে শরিয়া শাসন চালু হওয়ার পথে অথবা লোকজন ব্যাপকভাবে ধর্মনাদ হয়ে গেছে, যে কোনো মোমেন্টে দেশে একটা ঘটনা ঘটে যেতে পারে, তৌহিদি জনতা যে কোনো মোমেন্টে রাস্তাঘাটে নেমে একটা মেসাকার করে দিতে পারে, এই ধরনের সম্ভাবনা যদি কেউ দেখে, কোনো দেশ দেখে, ইহুদি নাসারা কাফের যারা নাকি বিনিয়োগ করবে, তারা কি বিনিয়োগ করতে আসবে বলেন? তো 2024 সালে শেখ হাসিনার পতন ঘটছে ঠিকই আছে, কিন্তু তার আগে আরো 5-7 বছর আগ থেকেই বোঝা যাচ্ছিল বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে। অতএব সেই হেতু বাংলাদেশে তো কেউ বিনিয়োগ করতে আসবে না। এবং এখন যে বিএনপি সরকার আছে, তারা কি মনে করে যে বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে? জি না। কারণ এখন শেখ হাসিনার আমলে তো তাও মানে গোপনে গাফনে থাকতো, এখন বিএনপির আমলে তো একেবারে প্রকাশ্যে, এবং এদের এগেনস্টে কোনো রকম কোনো প্রতিবাদ নাই, কোনো আইনগত ব্যবস্থা নাই, আর থাকবেই বা কেন? তো আসলে খাঁটি মুমিন মুসলমান, তাই না? আপনি কোন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করবেন? এটা তো সম্ভব না। তবে হঠাৎ করে দেখলাম যে ওই কি ফাতাহ কমব্যাট সিস্টেমের কয়েকজনকে ধরছে, এবং একটা ভিডিওতে দেখলাম যে ফাতাহ কমব্যাট সিস্টেম তারা একটা টাইম বোমা এক জায়গায় বিস্ফোরণ করে আবার সেটা কি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, বুঝছেন? তাহলে তারা কত নিরাপদ এখন বাংলাদেশকে মনে করে। তারা চিন্তা করছে এটা করলে কি হবে, বাট এই কারণেই মনে হয় তাদেরকে ধরছে। আবার ইসলামিক দলগুলো বলছে তারা একটা মানে ইসলামী দল ঠিকই আছে, কিন্তু তারা তো আসলে শরীর চর্চা করতো, তাদেরকে কেন ধরা হবে? কিন্তু তারা যে বোমা বিস্ফোরণ করে সেখানে আইএস এর গান গাচ্ছে, এবং তারপর আবার বলছে যে আমরা অচিরাত বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব, এটা তাদের নজরে পড়েনি। তো এই জন্যই বলছিলাম যে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে ইহজগতে তারা ভালো জীবনযাপন করতে চায়, তাহলে তাদেরকে তো চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে চলতে হবে, তাই না? আপনারা ভাই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চাইবেন, আপনারা সারা দেশ কালেমার পতাকায় ছেয়ে ফেলবেন, রাস্তা দাপিয়ে বেড়াবেন, বিদেশিরা এগুলো দেখে না। তো ওরা ওরা কি পাগল? দেউন্মাদ? ওদের পকেটের টাকা এনে বাংলাদেশে খরচ করবে? ধন্যবাদ।